কুমিল্লা বোর্ড 2019-এ দৃশ্য দুটো দেওয়া আছে, দৃশ্য 1, দৃশ্য 2। দৃশ্য 1-এ পি কিউ দুটি বস্তু যাদের ভর 100 গ্রাম 200 গ্রাম, আপেক্ষিক তাপ 600 জুল পার কেজি পার কেলভিন, 500 জুল পার কেজি পার কেলভিন। তাপমাত্রা পি বস্তু 68 ডিগ্রি ফারেনহাইট, কিউ বস্তুর 120 ডিগ্রি ফারেনহাইট। দৃশ্য 2, দশম শ্রেণী একজন ছাত্র -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 খণ্ড বরফকে হাতে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলে তা জোড়া লেগে যায়। তা 2 খণ্ড বরফ হাতে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলে জোড়া লেগে যায়, কিন্তু -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 খণ্ড বরফকে একই ভাবে চেপে ধরে ছেড়ে দিলে জোড়া লাগে না। প্রশ্ন নম্বর ক, গলন কাকে বলে? তাপ প্রয়োগ করে কঠিন পদার্থকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় গলন। তাপ প্রয়োগ করে কঠিন পদার্থকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় গলন। তাহলে গলনের সংজ্ঞা কি? গলনের সংজ্ঞা হলো তাপ প্রয়োগ করে কোন কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় গলন। খ, বাষ্পায়নের শীতলতার উদ্ভব হয় কেন? বাষ্পায়নের শীতলতার উদ্ভব হয় কেন? বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয় কেন? আমরা জানি তরল পদার্থ যে কোনো তাপমাত্রায় যে কোনো চাপে উপরিতল থেকে আস্তে আস্তে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পায়ন। বাষ্পায়ন কোন তাপমাত্রা চাপের উপর নির্ভরশীল নয়, যে কোনো তাপমাত্রায় যে কোনো চাপে বাষ্পায়ন ঘটে। যখন বাষ্পায়ন ঘটে তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তখন সুপ্ত তাপের প্রয়োজন হয়। এই সুপ্ত তাপ তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার সময় আশেপাশের স্থান থেকে সুপ্ত তাপ গ্রহণ করে, ফলে আশেপাশের স্থান শীতল হয়ে যায়। এই কারণে বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয়। এরপরে নাম্বার গ, দৃশ্য 1-এ পি কিউ দুটি বস্তুকে সংস্পর্শে রাখা হলে কি পরিমাণ তাপের আদান প্রদান হবে? পি ও কিউ বস্তু দুটিকে তাপীয় সংস্পর্শে আনলে কি পরিমাণ তাপের আদান প্রদান হবে? কি পরিমাণ তাপের আদান প্রদান হবে? আমরা দেখতে পাচ্ছি পি বস্তুর তাপমাত্রা 68 ফারেনহাইট আর কিউ বস্তুর তাপমাত্রা 120 ফারেনহাইট। পি বস্তুর তাপমাত্রা কম, কিউ বস্তুর তাপমাত্রা বেশি। তাহলে কম তাপমাত্রা বস্তু আর বেশি তাপমাত্রা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে কম তাপমাত্রা বস্তু তাপ গ্রহণ করবে আর বেশি তাপমাত্রা বস্তু তাপ বর্জন করবে। এই তাপের গ্রহণ বর্জনের ফলে এটা একটা চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছে যাবে, তখন আর কোনো তাপের আদান প্রদান হবে না। চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছানোর আগে কতটুকু তাপের আদান প্রদান হয়েছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা বের করা, তারপর ওই তাপমাত্রায় পৌঁছতে কতটুকু তাপের আদান প্রদান হয়েছে সেটা বের করতে হবে। আমাদের এখানে যে তাপমাত্রা দেওয়া আছে সেই তাপমাত্রা গুলো ডিগ্রি সেলসিয়াসে দেওয়া নাই, আছে ফারেনহাইটে। এগুলোকে আবার ডিগ্রি সেলসিয়াস করতে হবে। তারপরে
ক্যালোরিমিতি সূত্র ব্যবহার করে চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে। তারপরে চূড়ান্ত তাপমাত্রা ব্যবহার করে তাপের আদান প্রদান, কতটুকু তাপ আদান প্রদান হয়েছে তা বের করতে হবে। অর্থাৎ তিনটা স্টেপ এই অঙ্কটা, তিনটা পার্ট, ওইটা কঠিনই অঙ্ক বলা যায়। প্রথম পার্ট হচ্ছে ফারেনহাইট কে ডিগ্রি সেলসিয়াস করা। তাহলে আমরা ফারেনহাইট কে ডিগ্রি সেলসিয়াস করে ফেলি। পি বস্তুর তাপমাত্রা, আমরা সূত্র জানি টিসি বাই 5 টেপ মাইনাস 32 বাই 9। টিসি ডিগ্রি সেলসিয়াস বানাবো বাই 5, টিএফ হচ্ছে 68 মাইনাস 32 বাই 9। এখান থেকে টিসি কত হয় সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কিউ বস্তুর তাপমাত্রা, কিউ বস্তুর তাপমাত্রা Tc by 5 equal Tf minus 32 by 9। Tc by 5, Tf হচ্ছে 120 minus 32 by 9। এখানে Tc এইটা 89 ধরো ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পি বস্তুর তাপমাত্রা, কিউ বস্তুর তাপমাত্রা পেয়ে গেছে ডিগ্রি সেলসিয়াসে। এখন আমরা কি করব, এই বস্তুটাকে তাপীয় সংস্পর্শে আনবো। আনলে কম তাপমাত্রা বস্তু পি তাপ গ্রহণ করবে, আর বেশি তাপমাত্রা বস্তু কিউ তাপ বর্জন করবে। গ্রহণ বর্জনের পর তারা একটা চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছে যাবে। ধরি চূড়ান্ত তাপমাত্রা টি। তাহলে পি বস্তুর গৃহীত তাপ, গৃহীত তাপ Q ইকুয়াল ms ডেল্টা টি। m ভর, পি বস্তু ভর 100 গ্রাম 0.1, s আপেক্ষিক তাপ 600, ডেল্টা টি ছিল 20। তাপ এখন কিউ বস্তুর বর্জিত তাপ বের করি। কিউ বস্তুর বর্জিত তাপ, কিউ বস্তুর তাপ এটাও Q ইকুয়াল ms ডেল্টা টি সূত্র। m এর ভর 200 গ্রাম 0.2, s আপেক্ষিক তাপ 500, ডেল্টা টি ছিল 48.89। এখান থেকে তাপ কমবে যেহেতু সে বর্জন করবে, কমতে কমতে হবে টি। তাহলে 48.89 বিয়োগ টি, 48.89 বিয়োগ টি, এটা হচ্ছে কিউ বস্তুর বর্জিত তাপ। তাহলে ক্যালোরিমিতি মূলনীতিতে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, এই সূত্র ব্যবহার করে আমরা টি এর মান বের করে ফেলবো। তাহলে Q2 দেই, তাহলে Q1 ইকুয়াল Q2। তাহলে 0.1 ইনটু 600 টি মাইনাস 20, 0.2 ইনটু 500 48.89 মাইনাস টি। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের টি বের করতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করে টি আসে 38.06, 38.06 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা চূড়ান্ত তাপমাত্রা পেয়ে গেলাম। এখন এই চূড়ান্ত তাপমাত্রা ব্যবহার করে গৃহীত তাপ অথবা বর্জিত তাপ একটা বের করলেই হবে, কারণ দুইটাই তো সমান। ক্যালোরিমিতি মূলনীতি গৃহীত তাপ বর্জিত তাপ সমান। যে কোনো এক জায়গায় টির মান বেশি তাপটা বের করতে হবে, সেই তাপটাই হচ্ছে আদান প্রদানকৃত তাপ। তাহলে তাপের আদান প্রদান হবে
তাপের আদান প্রদান হবে। এটাতে মান বসালাম Q2 তে 0.2 ইন্টু 500 ইন্টু 48.89 মাইনাস 38.06। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা তাপের আদান প্রদান কতটুকু হয়েছে সেটা পেয়ে যাব। এই 1083 জুল তাপের আদান প্রদান হয়েছিল। এটা গ নম্বর সলিউশন হয়ে গেল। এই যে দৃশ্যকল্প 2, এখানে -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 খন্ড বরফ হাতে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলে জোড়া লেগে যায়, কিন্তু -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 খন্ড বরফকে একইভাবে চেপে ধরে ছেড়ে দিলে জোড়া লাগে না। এটা পুনঃশীলীভবনের ঘটনা। এই ঘটনাটা হচ্ছে পুনঃশীলীভবন। চাপ প্রয়োগ করে কঠিন পদার্থের গলনাঙ্ক কমে যায়, ফলে কম তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে। কিন্তু চাপ অপসারণ করলে ওই যতটুকু গলন্ত বা গলে গেছে ততটুকু আবার কঠিনে পরিণত হয়, ফলে তরল পদার্থ আবার কঠিন হয়ে যায়। উদ্দীপকের দৃশ্য 2 এ দশম শ্রেণী একজন ছাত্র -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 খন্ড বরফ হাতে ধরে চাপ প্রয়োগ করে, ফলে 2 খন্ড বরফের সংযোগস্থল -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। কারণ যদিও বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসার আগেই -1 বরফ গলে যায়, কারণ চাপ প্রয়োগ করা হয়েছে। চাপ প্রয়োগ করা হলে যেহেতু গলনাঙ্ক কমে যায়, তাই -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে গেছে। কিন্তু চাপ অপসারণ করা হলে 2 খন্ডের মাঝখানে যে বরফ গলে গেছিল সেই গলন্ত বরফ আবার কঠিন হয়ে যায়, গলন্ত পানিটা আবার কঠিন হয়ে যায়, ফলে দুটা বরফ জোড়া লেগে যায়। কেন কঠিন হয়ে যায়? কারণ তখন তো তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াস, -1 ডিগ্রি সেলসিয়াসে তো বরফ গলে না, বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস। -1 ডিগ্রি সেলসিয়াসে গলেছিল চাপ দেওয়ার কারণে, কিন্তু চাপ তো অপসারণ করা হয়েছে। চাপ যেহেতু অপসারণ করা হয়েছে, তাহলে গলন্ত পানিটা আবার বরফ হয়ে যাবে। যখন গলন্ত পানি আবার বরফ হয়ে যায়, তো 2 খন্ড বরফের পানি বরফ হওয়ার কারণে 2 খন্ড বরফ জোড়া লেগে যায়। এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা বলেছে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 খন্ড বরফ নেওয়া হয়েছে, একইভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু এবার আর জোড়া লাগে নাই, কারণ তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। আগে জোড়া লেগেছিল -1 ডিগ্রি সেলসিয়াস ছিল, -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, চাপ প্রয়োগ করছিলাম গলে গেছিল, কিন্তু -2 একই চাপ প্রয়োগ করলে -2 তে তো গলবে না। ওরা বলছে একইভাবে চেপে ধরে -1 এ গললে -2 তে গলবে না। -2 তে কারণ হচ্ছে চাপ তো কম ছিল, -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ বলতে যে চাপ দরকার সেরকম চাপ ছিল, তাই বরফ আর গলেনি, -2 তে গলেনি, তাই বরফ গলেনি, তাই চাপ অপসারণ করার ফলে 2 বরফ জোড়াও লাগেনি। তবে এই দৃশ্যকল্প 2 এই পুরো ঘটনাটা পুনঃশীলীভবনের একটা ঘটনা। আমাদের পুনঃশীলীভবনের সংজ্ঞা দিতে হবে, তারপরে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলতে হবে। তবে বলতে হবে তোমাকে যে মেইন কথা, যে চাপ প্রয়োগ করলে পদার্থের গলনাঙ্ক কমে যায়, এবং গলনাঙ্কের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় না আসার আগেই কঠিন পদার্থ গলে যায়। যেমন বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না আসার আগেই -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে যায়, এবং তাপ অপসারণ করলে সেই বরফ আবার জোড়া লেগে যায়, মানে গলন্ত পানি আবার কঠিন হয়ে যায়, ফলে 2 বরফ জোড়া লেগে যায়। কিন্তু -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু আরো অনেক কম তাপমাত্রা, তো একই চাপ দিয়ে বরফকে গলানো সম্ভব হয় নাই, তাই 2 খন্ড বরফ আর জয়েন্ট বা জোড়াও লাগে নাই। এই হচ্ছে আমাদের ঘ। কুমড়ো বোর্ড 2019 আমাদের হয়ে গেল। চট্টগ্রাম 2019 ক নম্বর প্রশ্ন, স্থিরাঙ্ক
স্থিরাঙ্ক কাকে বলে? স্থিরাঙ্ক কাকে বলে? তাপমাত্রা স্কেল তৈরির জন্য, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন তাপমাত্রা যে স্কেলগুলো আছে, এই স্কেল তৈরি করার জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরা হয়। দুটো তাপমাত্রাকে স্থির ধরা হয়, তাকে বলা হয় স্থিরাঙ্ক। সাধারণত স্থিরাঙ্ক দুই প্রকার, একটা নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে থার্মোমিটার তৈরি করার জন্য যে স্কেল ব্যবহার করা হয়, সেই স্কেলে দুটি তাপমাত্রার স্থির বিন্দু ধরা হয়। তাপমাত্রার স্থির বিন্দু তাকেই বলা হয় স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক দুই প্রকার, একটা নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু, আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু। যেমন ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় বরফ গলে যায়। ফারেনহাইটে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, যে তাপমাত্রায় বরফ গলে যায় সেটাই 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে 273 কেলভিন, এই তাপমাত্রায় বরফ গলে যায়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় পানি বাষ্পায়িত হয়। ফারেনহাইটে 212 ডিগ্রি ফারেনহাইট, এই তাপমাত্রায় পানি বাষ্পায়িত হয়। আর কেলভিনে 373 কেলভিন, এই তাপমাত্রায় পানি বাষ্পায়িত হয়। তার মানে যে আমরা স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক যে বললাম, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বরফ গলতে, বরফের গলনাঙ্ক, বরফ গলতে যে তাপমাত্রা প্রয়োজন, সেই তাপমাত্রাকে 3 স্কেলে 3 রকম নাম দেওয়া হয়েছে। বরফ গলনের যে তাপমাত্রা, তদ্রূপ পানি স্ফুটনাঙ্ক, পানি বাষ্পীভবনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে 3 থার্মোমিটারে 3 নাম দেওয়া হয়েছে। এগুলাকেই বলা হয় স্থিরাঙ্ক। তো স্থিরাঙ্ক দুই প্রকার, একটা নিম্ন স্থিরাঙ্ক, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা মনে রাখতে হবে। খ, বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। হ্যাঁ, বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। এই প্রশ্নটি সপ্তম অধ্যায়ে আলোচনা আছে। শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এরকম একটা সূত্র তোমরা সপ্তম অধ্যায়ে পাবা। বায়ুতে শব্দের বেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ কেলভিন তাপমাত্রা যত বেশি হবে শব্দের বেগ তত বেশি হবে। কেলভিন তাপমাত্রা যত কম হবে শব্দের বেগ তত কম হবে। কারণ তাপমাত্রা যতই বাড়ানো হয়, গ্যাসীয় পদার্থ অণুগুলো ততই গতিশীল হয়, গ্যাসীয় পদার্থ অণুগুলো ততই ছুটাছুটি শুরু করে, ফলে শব্দের বেগও, বাতাসের শব্দের বেগও বেড়ে যায়। তা শব্দের বেগ যেহেতু অণুগুলোকে ধাক্কা দেয়, তার ফলে শব্দটা সামনের দিকে এগিয়ে যায়। তাই বাতাসের অণুগুলো যত বেশি গতিশীল হবে শব্দের বেগও তত বেড়ে যাবে। তাই শব্দের বেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এই সূত্রটা আমরা সপ্তম অধ্যায়ে পাবো। তা যেহেতু কেলভিন তাপমাত্রা বেশি, শব্দের বেগ বেশি, কেলভিন তাপমাত্রা কম, শব্দের বেগ কম। তাই বলা যেতে পারে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। এই হচ্ছে ক, খ। এরপর আমরা গ তে চলে যাই। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইস্পাতের পাতের দৈর্ঘ্য নির্ণয় করো। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইস্পাতের পাতের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যে ইস্পাতের পাতটা কথা বলা হয়েছে এখানে, তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য আছে 144 মিটার। তা 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিশ্চয়ই দৈর্ঘ্য একটু বেড়ে যাবে, সেই দৈর্ঘ্যটা বের করতে বলছে। যে 30 আছে 144, তাপমাত্রা করা হলো 38, তাপমাত্রা একটু বাড়ানো হলো, তাহলে দৈর্ঘ্য তো একটু বেড়ে যাওয়ার কথা। কতটুকু দৈর্ঘ্য হলো সেটা বের করতে বলা হয়েছে। আমাদের আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে। তা আমরা জানি আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল 3 আলফা, এটা তোমরা সবাই জানো। তা গামার মানটা আমরা এখানে বসিয়ে দেই, 33 × 10⁻⁶ 3। আলফা সমান আমরা একটা সূত্র জানি, কি সূত্র? ডেএলএল L1 ডেল্টা টি, এই সূত্রটা তোমরা জানো, আলফা সমান। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দেই, 33 × 10⁻⁶ 3। আমরা ডেএলএল এর মানটা বের করি।
L1 আদি দৈর্ঘ্য আছে 144 মিটার, আর ডেল্টা টি ছিল 30 হয়েছে 38, তাহলে ডেল্টা টি কত? 38 বিয়োগ 30 সমান 8 ডিগ্রি সেলসিয়াস বা 8 কেলভিন। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে ডেল এল বের করি, তার ডেল এল কত পাওয়া যায়? তুমি লিখি ডেল এল মানে হচ্ছে L2 L1। তোমরা জানো ডেল এল সমান L2 L1। আর এগুলো সব যদি গুণ করে দেই তাহলে কি দাঁড়ায়? 33 × 10⁻⁶ × 144 × 8, আর 3 টা নিচে ভাগ হয়ে যাবে। তারপরে L2 কখন আমরা কি করব? এখন আমরা কি করব? L1 এর মানটা আমরা জানি, L1 এর মান হচ্ছে 144 মিটার। 144 বসিয়ে দিলাম, তারপরে 33 × 10⁻⁶ × 144 × 8 ভাগ 3। এই সব ক্যালকুলেশন করলে আমরা বর্তমান দৈর্ঘ্য পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করে বর্তমান দৈর্ঘ্য যেটা পাওয়া যায়, হিসাব করে যেটা পাওয়া যায় 144.013 144.013 মিটার। তাহলে বর্তমান তোমরা খেয়াল করো, তাপ প্রয়োগ করে এ বি সি এর প্রসারণ ভিন্ন হবে, কারণ কঠিন পদার্থ, এটা তরল পদার্থ, আর এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি, অণুগুলো একে অপরের সাথে শক্তিশালী বন্ধনে আবদ্ধ আছে, তাই তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ কম প্রসারিত হবে, কারণ এদের আন্তঃআণবিক শক্তিগুলো ভাঙতে তো অনেক শক্তি ব্যয় হবে, তাই এরা কম প্রসারিত হবে। অপতি পদার্থ অণুগুলো শিথিল বন্ধনে আবদ্ধ, এর তাপ প্রয়োগ করলে এদের প্রসারণটা কঠিন পদার্থের চেয়ে একটু বেশি হবে, কারণ তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি কঠিনের চেয়ে কম। আর গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি নেই বললেই চলে, অণুগুলা নড়াচড়া করে বা গতিশীল থাকে, ফলে গ্যাসীয় পদার্থে তাপ প্রয়োগ করলে এরা তাড়াতাড়ি প্রসারিত হবে, অল্প তাপ প্রয়োগ করলে এরা প্রসারিত হয়ে যাবে। এই কারণে এ বি সি তিনটি পদার্থের প্রসারণ কখনোই একই হবে না, কারণ তিনটা পদার্থের অবস্থা তো তিন রকম, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। কঠিন পদার্থ আন্তঃআণবিক শক্তি, তরল পদার্থ আন্তঃআণবিক শক্তি আর গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি একই তো হবে না। একই না হলে তাপ প্রয়োগ করলে এদের প্রসারণও তো একই হবে না। এই কারণে তাপ প্রয়োগে এ বি সি এর প্রসারণ ভিন্ন হয়। চট্টগ্রাম বোর্ড 19 শেষ।